জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজা রেফিন। বারবার ধ্বংসের চেষ্টা হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এই কথা বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির মহাসচিব আরও বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিএনপি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। আগামী ফেব্রুয়ারি মাসে, 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, র্যালি, আলোচনা সভা সহ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে বগুড়ায় বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে কর্মসূচি শুরু করার জন্য। পরে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়। এদিকে বরিশালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাসপাতাল রোড থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচন জরুরি, তবে তা পিআর পদ্ধতিতে নয়। আর ময়মনসিংহে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এছাড়া টাঙ্গাইলেও নানা আয়োজনে পালিত হয় দিনটি। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বরিশালবাসী হইতে সারা দেশবাসীকে শুভেচ্ছা এবং আমাদের নেত্রী খালেদা জিয়ার আশু মুক্ত কামনার জন্য সবাই দোয়া করবেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনে আমরা যাতে আমাদের তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, আমরা এই আশা নিয়ে সবার আগে বাংলাদেশ আমাদের একটি চেয়ারম্যান এই বার্তা নিয়ে আমরা এগোচ্ছি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকীতে স্বাধীনতা জাতীয়তাবাদী মেডিকেল টেকনোলজিস্ট এমট্যাবের উদ্যোগে আমরা ফ্রি ঔষধ বিতরণ করতেছি। জুলাই আগস্টে গণহত্যায় মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে চলছে ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ। আজ সাক্ষ্য দিচ্ছেন ৪ চিকিৎসক ও ২ জুলাই যোদ্ধা। ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ চলছে। হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এই মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার, আহত, চিকিৎসক, প্রত্যক্ষদর্শী সহ মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা সকলেই তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে নৃশংসতা, বিচার দাবি করেন গণহত্যায় জড়িতদের। পাশাপাশি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকল ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে তুলে ধরেন তারা। এর আগে ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে। সোমবার সকালে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নূরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আগামী ১ সপ্তাহের মধ্যে তাকে রিলিজ দেয়া হতে পারে। তবে শরীরের বিভিন্ন অংশের ক্ষত সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। পাশাপাশি নাকের ভাঙা অংশ নির্দিষ্ট স্থানে থাকায় দ্রুতই নাক স্বাভাবিক হয়ে যাবে। চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন নূর। এদিন নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে 600-রও বেশি প্রাণহানির খবর নিশ্চিত করেছে বিবিসি। আহত 1500-রও বেশি। দেশটির নাঙ্গারহার ও কুনার প্রদেশের বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছে তালেবান কর্তৃপক্ষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রোববার গভীর রাতে পূর্ব আফগানিস্তানে 8 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল, যা ছিল নাঙ্গারহার প্রদেশের রাজধানী এবং আফগানিস্তানের 5ম বৃহত্তম শহর জালালাবাদ থেকে 27 কিলোমিটার দূরে। এতে কাবুল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত 300 কিলোমিটারের বেশি দূরের আবাসিক ভবনগুলোও কেঁপে উঠেছে। 2022 সালে পূর্ব আফগানিস্তানে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 1000 মানুষের প্রাণহানি ও 3000 বাসিন্দা আহত হয়েছিলেন, যা 2 দশকের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়কর ঘটনা ছিল। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সাইবার আক্রমণের পাল্টাপাল্টি অভিযোগ করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। সকালে প্রচারের 7ম দিনে মাঠে নামেন প্রার্থীরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, ভার্চুয়াল মাধ্যমে ছাত্র দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অনলাইনে অপপ্রচারের মাধ্যমে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। আরেক ভিপি প্রার্থী সাদিক কায়েম অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে শিবিরের প্যানেলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অনলাইনের সাইবার আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে হাসিনা ও তার সহযোগীরা বড় ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন সাদিক কায়েম। গোটা বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চলছে বিভিন্ন অনলাইন প্রপাগান্ডার মধ্যে দিয়ে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আপনাদের সকলকে আমি আহ্বান করব, আপনারা রাষ্ট্রের সাথেও, রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন তাদের সাথেও আপনার প্রপারলি নিবিড় যোগাযোগ রাখেন এবং রাষ্ট্রের থেকেই যেই অনলাইন গ্রুপগুলো প্রতিনিয়ত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াচ্ছে সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে ব্যান করার উদ্যোগ আপনারা গ্রহণ করবেন। এই দায় দিয়ে দেওয়া রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি একটু জানতে চাই, ওই আইডিগুলো একটু নাম বলেন, কারা কারা করছে। মানে এখন যেটা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা হচ্ছে। আমার বিরুদ্ধে প্রায় 70 থেকে 80টা আইডি খুলে ক্রমাগত প্রপাগান্ডা করা হচ্ছে। ক্যাম্পাসগুলোকে অস্থিরতা দিকে নিয়ে যাওয়ার জন্য এখানে পরাজিত শক্তি, পাশাপাশি খুনি হাসিনার বিভিন্ন দোসররা তারা বিভিন্নভাবে মেকানিজম করছে। অনেকে বুঝে হোক না বুঝে হোক তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছে। চতুর্থ দিনের মতো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ও হল সংসদ নির্বাচনের প্রচার। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, প্রার্থীদের প্রচারণা কেমন চলছে? আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। আজকে এখন পর্যন্ত সেটি আমরা দেখিনি, তবে প্রচারণা সেটি জানেন, ক্লাস চলছে, পরীক্ষা চলছে, তার মধ্য থেকেই সহপাঠীদের সাথে দেখা হচ্ছে, কাঁধে ব্যাগ নিয়ে ক্লাসরুমে যাচ্ছে, তার ফাঁকেই আবার লিফলেট হাতে করে নিজের ব্যালট নম্বর সহ দেখা যাচ্ছে নিজের নাম সম্বলিত যে পেপারটি রয়েছে সেটি তারা সেখানে দিচ্ছেন এবং কথা বলছেন সহপাঠীদের সাথে। যেহেতু সহপাঠীরাই এবং সিনিয়র জুনিয়র যারা রয়েছে তারাই ভোটার, সেক্ষেত্রে যেহেতু নিজেদেরই ক্যাম্পাস এবং এই আবাসিক শিক্ষার্থী চিন্তা করলে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি আবাসিক শিক্ষার্থী, তাতে করে সকলেই সকলকে চেনেন এবং সেক্ষেত্রে যে জনসংযোগের বিষয়টি সেটি কিন্তু আড্ডায়, ক্লাসের ফাঁকে, ক্যাফেটেরিয়াতেই আসলে যে প্রচারণা সেটি চলছে। ক্লাস শেষ করে যারা বের হচ্ছে সহপাঠীদের সাথে কথা বলছেন, ফাঁকে একটু ভোটও চেয়ে নিচ্ছেন, দোয়া চেয়ে নিচ্ছেন, এভাবেই কিন্তু আসলে চলছে। এটি যেহেতু বড়ই ক্যাম্পাস, তো সেক্ষেত্রে আমরা একেবারে যে শহীদ মিনার যেটি রয়েছে সেখানে আমরা অবস্থান করছি, তার পাশেই পুরাতন যে কলা ভবনটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়ে তাদের যে লিফলেট সেটি বিতরণ করছে এবং 33 বছর পর মাহফুজ জানেন এই জাকসু নির্বাচন হচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটি দেখছি যে জাকসুতে 25টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবার 179 জন, যেখানে দুটি শীর্ষ যে পদ রয়েছে
সে দুই শীর্ষ পদের জন্য ভিপি পদে লড়বেন 10 জন এবং জিএস পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং আজকে যেহেতু চতুর্থ দিন এবং এই মাসের চলতি মাসের 11 সেপ্টেম্বর নির্বাচন, সেক্ষেত্রে আরও বেশ খানিকটা সময় রয়েছে। আমরা দেখছি জটলা দেখা যাচ্ছে, যে এই জটলা বেঁধে হাতে লিফলেটও দেখতে পাবেন যারা প্রার্থী রয়েছে কিংবা প্রার্থীর পক্ষেও কিন্তু প্রচারণা আমরা দেখছি। এবং এই যে আমরা আরও দুজনকে একটু দেখতে পাচ্ছি যে যারা লিফলেট নিয়ে বের হচ্ছেন, অর্থাৎ এই যে ক্লাসরুমগুলোর সামনে সহপাঠীদের আড্ডায়, চায়ের দোকানে শিক্ষার্থীদের যে পদচারণা এবং সেখানে ক্লাসের ফাঁকে ফাঁকে নিজের ভোটটি চেয়ে নিচ্ছেন শিক্ষার্থীরা। এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি যেহেতু বহু সংস্কৃতির মিলন মেলা এবং সমন্বয়ে এখানে সকল সংস্কৃতির চর্চাই কিন্তু এখানে হয়, তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা যেটি বলছেন যে এখানে যাতে সেই সুযোগটাই বজায় থাকে এবং সকলে একসাথে ভিন্ন মতগুলো একত্রিত হয়ে সামনের গণতান্ত্রিক কোনো আন্দোলন কিংবা শিক্ষার্থীদের অধিকার আদায়ে যাতে একসাথে কাজ করতে পারে। এবং প্যানেল, একক প্যানেল, 7টি প্যানেল ঘোষণা করা হচ্ছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন মিলে, সেক্ষেত্রে এবং স্বতন্ত্র প্যানেলও রয়েছে, স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। তারা যেটি বলছেন যে স্বতন্ত্র প্রার্থীদের থেকেও জিততে পারে, আবার একক প্যানেলে আসলে কেউ সংখ্যাগরিষ্ঠ হবে না এবার, এমনটি বলছেন সাধারণ ভোটার এবং প্রার্থীরাও তাই মনে করছে। তো এই ছিল মাহফুজ আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। জাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সিফাত শাহরিয়ার। নানা চড়াই উতরাই শেষে তফসিল অনুযায়ী এগিয়ে যাচ্ছে রাকসু নির্বাচন। সেই অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে আজ থেকে শুরু হচ্ছে মনোনয়নপত্র জমাদান পর্ব। সকাল 9টায় শুরু হয় এ কার্যক্রম, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। আর বৃহস্পতিবার বিকেলে শেষ হবে মনোনয়নপত্র জমাদান। মনোনয়নপত্র জমাদানের শর্ত অনুযায়ী গেল 4 দিন থেকে ডোপ টেস্ট করাচ্ছেন প্রার্থীরা। এর আগে 6 দিনব্যাপী চলা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে 387 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 318 জন, সিনেট ছাত্র প্রতিনিধি পদে 69 জন মনোনয়নপত্র তুলেছেন। এর মধ্যে ভিপি পদে 18 জন, জিএস পদে 7 জন, এজিএস পদে 8 জন লড়ছেন। এই নির্বাচনে 10টি প্যানেলে মোট 163 জন ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে 23টি, সিনেটে 5টি এবং হল সংসদে 15টি পদে ভোট হবে। মোট ভোটার 24,892 জন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে আজও ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ভোরে ছাত্রীদের অনেকে হল ছাড়লেও ক্যাম্পাস ছাড়তে নারাজ ছাত্ররা। বিক্ষোভ মিছিল করে অবস্থান করছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার ও হল বন্ধের সিদ্ধান্ত বাতিল সহ 6 দফা বাস্তবায়নে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। এর মধ্যে হলগুলোতে চলমান সব সুবিধা নিরবিচ্ছিন্ন রাখা, বহিরাগত দিয়ে হামলার দায়ে প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ, কম্বাইন্ড ডিগ্রি চালু ও উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। নির্ধারিত সময়ে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের পর দেখা গেছে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র। এ ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রামে। তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটির জের, তারপর ভাঙচুর, হামলা, পাল্টা হামলায় রক্তাক্ত দেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভাঙচুর চলেছে আশেপাশের গ্রামগুলোতেও। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে জোবরা গ্রামবাসী। রোববারের তাণ্ডবে বিশ্ববিদ্যালয়ে পুলিশ যান ও বিভিন্ন স্থাপনার ক্ষতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙচুরের পাশাপাশি বাড়িঘরে ঢুকে ঘটেছে লুটপাটের ঘটনা। এদিকে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্তত 400 শিক্ষার্থী আহত হয়েছেন, যার মধ্যে গুরুতর আহত 4 জন। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA।
সকালে বাকখালীর কস্তরাঘাট এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। এ সময় জেলা প্রশাসন, বিআইডব্লিউটি এর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে স্কেভেটরের সাহায্যে গুড়িয়ে দেয়া হয় 4টি স্থাপনা। 5 সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চলবে। এর আগে গত 24 আগস্ট বাকখালী নদীর সীমানায় থাকা দখলদারের তালিকা তৈরি করে 4 মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশনায় বলা হয়, বাকখালী নদীর বর্তমান প্রবাহ এবং আরএস জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণপূর্বক নদীটিকে সংরক্ষণ করতে হবে। এরপর গত 29 আগস্ট কক্সবাজার সফর করেন নৌ পরিবহন উপদেষ্টা। নোয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম। পুলিশ জানায়, বেলা 11:30টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খানের নেতৃত্বে অভিযান শুরু হয়। শহরের প্রধান সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদকালে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম। এই সময় পরিস্থিতি কিছুটা শান্ত হয়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিশ্বকে নতুন করে গড়তে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের তিয়ানজিনে এবারের এসসিও সম্মেলনে সে বিষয়ে আলোচনা করেছেন এই 3 নেতা। যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে বৈশ্বিক অর্থনীতিকে স্থিতিশীল করতে চান চীনা প্রেসিডেন্ট। সেক্ষেত্রে বিশাল বাজারকে কাজে লাগানোর আহ্বান তার। এদিকে সাইডলাইনে বৈঠক হওয়ার কথা রয়েছে পুতিন ও নরেন্দ্র মোদীর। আলোচনা হতে পারে ভারতের উপর মার্কিন শুল্ক আরোপ নিয়ে। পুতিন, মোদী ছাড়াও সম্মেলনে যোগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সহ 20টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 সিরিজ প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে 2 দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। তাসকিন লিটনদের দুর্দান্ত নৈপুণ্যে প্রথম ম্যাচে উড়ন্ত জয় পায় বাংলাদেশ। ব্যাটে বলে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি ডাচরা। এই ম্যাচে জিতলেই 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। যদিও এই সিরিজকে মূলত এশিয়া কাপের ড্রেস রিহার্সাল হিসেবেই দেখছে দল, তাই একাদশে পরিবর্তন এনে স্কোয়াডে থাকা অন্যদের যাচাই করে দেখতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচে জিতলে তৃতীয় বাংলাদেশি হিসেবে 50টি টি-20 ম্যাচ জয়ের কীর্তি গড়বেন লিটন দাস। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।